জামাল সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে, কিন্তু উনি অপারগ। মেঘ যদি আদ্রিয়ানকে ভুলে না যায় তবে সে তার ভবিষ্যতের জীবনের উপর মনোযোগ দিতে পারবে না। এখন শুধু তার পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভাবা উচিত। আদ্রিয়ানের যত ঘৃণা করবে তত মেঘ তার কেরিয়ারে উন্নতি করবে। জামাল সাহেব ফোন রেখে দেয়। এরপর উনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রাত অনেক হয়ে গেছে, যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। শার্নিল বেগম মেঘকে বলা জামাল সাহেবের সব কথা শুনেন, তবে কিছু বলেন না। অপরপক্ষে মেঘের চোখ বেয়ে অনবরত পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। পড়াশোনায় আর মনোযোগ বসাতে পারেনি, যার জন্য টেবিল থেকে উঠে পড়ে। বিছানায় শুয়ে আদ্রিয়ানের কথা ভাবছে। আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ। তার প্রতি কোনো অধিকার আর মেঘের রইল না, যদিও কখনো ছিল না। মেঘ সিদ্ধান্ত নেয়, যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েই দিয়েছে, তখন আর তার কথা সে ভাববেই না। জামাল সাহেব যাকে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে, কিন্তু উনি অপারগ। মেঘ যদি আদ্রিয়ানকে ভুল না যায় তবে সে তার ভবিষ্যৎ জীবনের উপর মেঘ সিদ্ধান্ত নেয়, যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তখন আর তার কথা ভাববেই না। আদ্রিয়ান নামক মানুষটার নাম তার স্মৃতির পাতা থেকে মুছে ফেলবে। এখন শুধু তার কেরিয়ার আর তার বাবার স্বপ্ন ডক্টর হওয়ার উপর মনোযোগ দেবে। প্রায় 3 দিন পর মেঘ মেডিকেলে ভর্তি হয়। এরপর থেকে তার নিয়মিত ক্লাস শুরু হয়। প্রতিদিন ক্লাস, প্রাইভেট আর বাসা, এইটাই এখন মেঘের জীবন। সারাদিন ক্লাস শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। এরপর রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। 7 দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিল আদ্রিয়ান। তার ছুটির মেয়াদ শেষ হওয়ার পর সে চলে যায় আমেরিকায়। তালুকদার বাড়ির সকলে তাকে থেকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আদ্রিয়ান কারো কথা শুনেই নাই। তার কেরিয়ার তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 1 বছর পর মেঘ আর ভীষণ খুশি, কারণ সে স্কলারশিপ পেয়েছে বিদেশে যাওয়ার জন্য। ময়মনসিংহ মেডিকেলে প্রতি বছর মেধাবী স্টুডেন্টের জন্য স্কলারশিপের বিদেশে পড়ার সুযোগ থাকে। মেঘ স্কলারশিপ পেয়েছে, এখন সে পিএইচডি করার জন্য বিদেশে যেতে পারবে। জামান সাহেব যখন মেঘের স্কলারশিপের কথা শুনেন তখন উনি ভীষণ খুশি হয়। তবে মেঘ স্কলারশিপে পড়াশোনা করতে যাবে আমেরিকা, কথাটা শুনে জামান সাহেব নিষেধ করে দেন মেঘকে, কারণ আমেরিকায় আদ্রিয়ান রয়েছে। জামান সাহেব যখন মেঘকে আমেরিকা যাওয়ার জন্য নিষেধ করে দেয় তখন মেঘের মন খারাপ হয়ে যায়। জামাল সাহেব চায় না আমেরিকায় গিয়ে মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হোক। আদ্রিয়ান আর মেঘ দুজনেই ডক্টর, তাই ভবিষ্যতে তাদের দেখা হওয়া অসম্ভব কিছু নয়। যদিও আদ্রিয়ান মেঘকে প্রথম দেখায় চিনতে পারবে না, কিন্তু মেঘ তো পারবে। যদি একবার মেঘ আদ্রিয়ানকে দেখে তখন মেঘ কি পারবে আদ্রিয়ান থেকে দূরে থাকতে, আদ্রিয়ানকে ভুলে তার পড়াশোনায় মনোযোগ দিতে? না, মেঘ পারবে না। মেঘের মন তখন সবসময় আদ্রিয়ানের কথাই ভাববে, যার ফলে সে তার কেরিয়ার ধ্বংস করে দিবে। জামাল সাহেব নিষেধ করে দেওয়ার পর মেঘ তাকে অনেক কিছু বোঝায়, যে সে তার বান্ধবীর বাসায় থাকবে, অন্য কোথাও যাবে না, শুধু হাসপাতাল আর বাসা। প্রায় 9 দিন পর জামাল সাহেব মেঘকে আমেরিকা যাওয়ার অনুমতি দেয়, কারণ মেঘ তার বান্ধবীর বাসায় থাকবে বলে। আর মেঘ খুব শান্ত আর ভদ্র মেয়ে, কোথাও ঘোরাঘুরি করার অভ্যাস তার নাই। আর আমেরিকা অনেক বড় শহর, সেখানে হাজার হাজার হাসপাতাল রয়েছে। আদ্রিয়ান আর মেঘার দেখা হওয়া হতেও পারে। আর মেঘ জানে যে আদ্রিয়ানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তাই আদ্রিয়ানের সাথে যদি তার দেখাও হয় তবে আদ্রিয়ানের থেকে দূরে থাকবে, তাকে ইগনোর করবে। মেঘের আত্মসম্মান বোধ রয়েছে। আমেরিকায় মেঘ তার বান্ধবী আবিহার বাসায় থাকবে। মেঘের পাশের ফ্ল্যাটে যে মেয়ে থাকতো তার নামই ছিল আবিহা। আবিহা আর তার পরিবার বাংলাদেশে থাকতো, তবে গত 6 মাস আগে তারা আমেরিকায় চলে গেছে, কারণ আবিহা বাবার ব্যবসার জন্য তাদের সেখানে থাকতে হবে। তবে এই কয়েকদিনের মধ্যে আবিহা আর মেঘ খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, যেহেতু তারা সমবয়সী আর একই ফ্ল্যাটে থাকতো। তবে আবিহা আমেরিকা যাওয়ার পর মেঘ আর তার মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়, কিন্তু তারা নিয়মিত ফোনে কথা বলতো, মেসেজ করতো একে অপরকে। মেঘের স্কলারশিপের কথা শুনে আবিহা অনেক খুশি হয়, তাকে অভিনন্দন জানায়। মেঘ যখন কোথায় থাকবে বলে চিন্তা করছিল, তখন আবিহা তাকে তার বাসায় থাকার কথা বলে। মেঘ প্রথমে রাজি হয়নি এমন করে অন্যের বাসায় থাকার ব্যাপারে, কিন্তু আবিহার বারবার বলায় সে রাজি হয়ে যায়। আজ বৃহস্পতিবার, মেঘ আমেরিকায় যাবে। তার ব্যাগপত্র সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেন। জামাল সাহেব সহ তালুকদার বাড়ির সকলে এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করছে। মেঘ সব কিছু রেডি করে
তার বাসা থেকে বের হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য। মেডিকেল ভর্তি হওয়ার পর মেঘ আর কখনো তালুকদার বাড়িতে যায়নি। তবে সৃষ্টি, শার্নিল বেগম আর নীলিমা বেগম মাসে 1-2 বার এসে তাকে দেখে যাবে। জামাল সাহেব প্রতি সপ্তাহে অবশ্য আসতো, আর ফোনে সকলের সাথে যোগাযোগ ছিল তার। গাড়িতে বসে আছে মেঘ, তখনই তাকে কল দেয় আবিহা। মেঘ কল রিসিভ করে। অপর পাশ থেকে আবিহা বলে ওঠে, মেঘ তুই কি রওনা দিয়েছিস? গাড়ি করে এয়ারপোর্টে যাচ্ছি। বিকেল দিকে ফ্লাইটে উঠবো, কিন্তু বিমানবন্দর থেকে আমাকে রিসিভ করবে কে? তোকে রিসিভ করার জন্য লোক পাঠিয়ে দেব, হয় কারান আসবেন, না হয় অন্য কেউ। ওকে ওকে, সাবধানে আসবি, আর প্রথমবার বিমানে উঠছিস বলে ভয় পাবি না কিন্তু। মেঘার কিছু সময় আবিহার সাথে কথা বলে। কাল আবিহার এঙ্গেজমেন্ট, তার বিয়ে হবে কারানা নামে একজনের সাথে। কারান আর আবিহা একই রিসেন্ট হবে, যার জন্য তাদের পরিবার রিসোর্টে অবস্থান করছে। কারান, তার বাবা মা আর তার ফুফাতো ভাই এক বাসায় থাকে, কিন্তু কারানের এই ফুফাতো ভাই আর কেউ না, বরং আদ্রিয়ান রেদওয়ান। আর জামাল সাহেব হলেন কারানের ফুপা, শার্নিল বেগম তার ফুপি। জামাল সাহেব আর কারানের বাবার মধ্যে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা হয়েছিল, তবে শার্নিল বেগম তার ভাইয়ের সাথে নিয়মিত কথা বলে। আর আদ্রিয়ান যখন রাগ করে বিদেশে যাওয়ার জিদ ধরে, তখন উনি আদ্রিয়ানকে তার মামার বাসায় পাঠিয়ে দেন। কারানের মা বাবা মেঘের বিষয়ে কিছু জানেন না, কারণ শার্নিল বেগম তাদের কিছু বলেন না মেঘের বিষয়। তারাই তো বছরের মধ্যে কখনো বাংলাদেশে আসেনি, তাই মেঘকে তালুকদার বাড়িতে দেখেনি। আদ্রিয়ানের বিয়ের ব্যাপারটা শার্নিল বেগম লুকিয়ে রাখছে। তারা শুধু জানে আদ্রিয়ান পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছে। মেঘের সাথে কথা বলা শেষ করে আবিয়া ফোন রাখে। এয়ারপোর্ট থেকে মেঘকে রিসিভ করতে কাউকে পাঠানো, তাই ভাবছে। কারণ সব বাড়ির সকলে বিয়ের কাজে ব্যস্ত, যদিও তাদের বিয়ের সকল দায়িত্ব ইভেন্ট ম্যানেজারকে দেওয়া হয়েছে। আবিহা নিজে গিয়েও মেঘকে রিসিভ করতে পারবে না। আবিহা চিন্তা নিয়ে দুশ্চিন্তা করছিল। আদ্রিয়ান রিসেন্ট বরাদ্দকৃত রুমে বসেছিল। কারণের বিয়ের জন্য হাসপাতাল থেকে কিছুদিনের লিভ নিয়েছে। আদ্রিয়ান তার ল্যাপটপে ডায়েরি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখছিল। তখনই তার রুমে আসে আবিহা। আদ্রিয়ান আবিহাকে দেখে ল্যাপটপ রেখে আবিহার দিকে তাকিয়ে বলে, আবিহা তুমি হঠাৎ আমার রুমে? আবিহা সাধারণ খুব একটা আদ্রিয়ানের সাথে কথা বলে না, কারণ আদ্রিয়ান রাগী আর গম্ভীর হয়ে থাকে, যার কারণে আবিহা তাকে ভয় পায়। আর আদ্রিয়ান সবসময় তার কাজ, হাসপাতাল আর ডায়েরি নিয়ে বিজে থাকে, যার কারণে আবিহার সাথে খুব একটা কথা হয়নি তার। আবিহা কিছুটা ইতস্ততা নিয়ে বলে, আসলে আদ্র ভাইয়া, আপনি কি বিকেলে ফিরে থাকবেন? বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে আমার এক বন্ধু পড়াশোনা করার জন্য আমেরিকায় আসবে। ওকে বিমানবন্দর থেকে রিসিভ করতে হবে। আমিই যেতাম, কিন্তু বিয়ের সকল কাজের জন্য যেতে পারছি না। যদি আপনি একটু ওকে রিসিভ করে নিয়ে আসতেন। আবিহার কথায় আদ্রিয়ান সম্মতি দেয়। আদ্রিয়ান বলে, ওকে, নো প্রবলেম। বিকেলে আমি ফিরে থাকলে অবশ্যই তোমার বন্ধুকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবো। আবিয়া খুশি হয়ে যায়। আবিয়া ছোট করে বলে, ধন্যবাদ আদ্র ভাইয়া। আবিয়া আদ্রিয়ার রুম থেকে চলে যায়। আদ্রিয়ান আবার তার কাজে মনোযোগ দেয়। অন্যদিকে মেঘ বিমানবন্দরে পৌঁছে যায়। তালুকদার বাড়ির সকলের সেখানে অপেক্ষা করছে তার জন্য। মেঘ সবার সাথে কথা বলে তাদের থেকে বিদায় নেয়। জামাল সাহেব মেঘের মাথায় হাত রেখে তাকে দোয়া করে। শার্নিল বেগমও মেঘকে বিভিন্ন সূরা পড়ে ফু দেয়। মেঘ সবার থেকে বিদায় নেওয়া শেষে বিমানে উঠে পড়ে। মেঘ বিমানে ওঠার পর আবিয়া তাকে মেসেজ দেয় আমেরিকা এয়ারপোর্টে তাকে রিসিভ করতে। তার ভাসুর আনতে যাবে। আদ্রিয়ান রেদওয়ান, শর্ট ফর মান, ডক্টর আন বা এ আর এই দুটি নামে সকলে তাকে চেনে, যার জন্য আবিহা এই নামে বলে। মেঘ মেসেজটা দেখে সাইলেন্ট করে রাখে, যেহেতু সে বিমানে উঠেছে। বিকেলে প্রায় 4:30, দীর্ঘ 7 ঘন্টা পর ফ্লাইট করে নেমে আমেরিকায় পৌঁছায়। মেঘ বিমান থেকে নেমে বিমানবন্দরের ভিতরে যায়। প্রথমবার বিমানে ওঠার কারণে তার মধ্যে কিছুটা ভয় কাজ করছিল। বিমানবন্দরে আশেপাশে সকল মানুষ বিদেশি, সকলে সাদা চামড়া মানুষ। মেঘের মনে পড়ে তাকে রিসিভ করার জন্য আন নামে একজন আসবে। মেঘ বিমানবন্দর থেকে বাহির হয়ে খুঁজতে থাকে। হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা এক পুরুষের দিকে তার নজর যায়, যে পিছনের দিকে পিট করে ফোনে কথা বলছে, যার বয়স আনুমানিক 26 বা 27 বছর হবে। মেঘ এগিয়ে যায় তার কাছে। মানুষটার চুল সহ দৈনিক গঠন দেখে বাঙালি মনে হচ্ছে তার। মেঘ তার পিছনে দাঁড়ায়, এরপর শান্ত হয়ে বলে,
এক্সকিউজ মি, আপনি কি মিস্টার আন? মেঘের শীতল কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা মানুষটি তার দিকে ফিরে তাকায়। মেঘ অবাক হয়ে বলে, আপনি? আমেরিকার বিমানবন্দরে দাঁড়িয়ে আছে মেঘ। দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির শারীরিক গঠন আর জামাকাপড় দেখে তার বাঙালি মনে হয়। আবিয়া হয়তো তাকে রিসিভ করার জন্য এই লোককেই পাঠিয়েছে। মেঘ এগিয়ে যায় আগন্তুক মানুষের কাছে। সে পিছনে ফিরে ফোনে কার সাথে যেন কথা বলছে। মেঘ তার পিছনে গিয়ে দাঁড়ায়, মনের মধ্যে সংকোচ নিয়ে। উল্টো দিক ঘুরে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার আন? মেঘের কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা ব্যক্তি ফোনে কথা বলা থামিয়ে দেয়। ফোন কথা বলা বন্ধ করে মেঘের দিকে ঘুরে তাকায়। মেঘ তার সামনে থাকা ব্যক্তির মুখ দেখে কিছু সময় তাকিয়ে থাকে। মেঘের এমন তাকিয়ে থাকা দেখে সামনে থাকা ব্যক্তি বুঝতে পারে মেঘ তাকে চিনতে পারেনি। লোকটি তার মুখে মিষ্টি হাসি বজায় রাখে। হাই মেঘ, আমি কারান, আবিয়ার হবু বর। আবিয়ার কথা শোনা মাত্রই মেঘের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। তার মানে আবিয়ার হবু বরকে মেঘকে রিসিভ করার জন্য পাঠিয়েছে আবিয়া। মেঘ তার মুখে মিষ্টি হাসি বজায় রাখে আর বলে, আসসালামু আলাইকুম কারান ভাইয়া। কারান প্রথমে হাই বলছিল, কিন্তু মেঘ তাকে সালাম দিয়েছে দেখে সে তার উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম মেঘ। মেঘের মনে পড়ে আবিয়া বলছিল আন নামে কেউ একজন তাকে রিসিভ করবে, কিন্তু উনি তার নাম কারান বলছে কেন? মেঘ কারানকে জিজ্ঞেস করে, আবিয়া নাম বলছিল আন নামে কেউ একজন আমাকে রিসিভ করতে আসবে, কিন্তু আপনার নাম তো কারান। মেঘের কথা সম্মতি জানায় কারান। কারান বলে, তোমাকে রিসিভ করার জন্য আনের আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওর কিছু জরুরি কাজ পড়ে যায়, যার জন্য আসতে পারিনি। আবিয়া তোমাকে পরে ফোন বলে মেসেজ করে জানায়নি যে তোমাকে রিসিভ করার জন্য আমি আসব? কারণের কথা শুনে মেঘ তার ফোনের কথা মনে পড়ে। বিমানে ওঠার পর তার ফোন বন্ধ করে রেখেছিল। মেঘ তার ফোন অন করার সঙ্গে সঙ্গে তার ফোন আবিহার মেসেজ আসে। আবিহা মেসেজ করে বলে দিয়েছে যে মেয়েকে রিসিভ করার জন্য আন নয়, বরং কারান আসবে। আর কারানের কিছু ছবি আবিহা তাকে সেন্ড করেছে, যাতে বিমানবন্দরে এত লোকের ভিড়ে কারানকে খুঁজতে অসুবিধা না হয়। মেঘ কারানের ছবির দিকে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়ানো লোকটার কথাই আবিহা মেসেজে বলেছে। মেঘ কিছুটা অপরাধী সূচক কণ্ঠে বলে, সরি কারান ভাইয়া, বিমানে ওঠার পর ফোন বন্ধ করে রেখেছিলাম আমি, যার জন্য আবিহার মেসেজ সিন করা পাই নেই। সব দোষ আমার। কারান মেঘের এমন অপরাধী সূচক কণ্ঠ শুনে শব্দ করে হেসে ওঠে। কারান মেঘকে বলে, ও মেঘ, এখানে সরি বলার কী আছে? আর বিমানে ফোন সাইলেন্ট বা বন্ধ করে রাখতে হয়, এই সব নিয়ম। আচ্ছা এখন চল বাড়ি ফেরা যাক, আবিয়া হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। কারানের ব্যবহারে মেঘ মুগ্ধ হয়। কারান বেশি হাসি খুশি মেজাজের লোক, তার ব্যবহার ভীষণ সুন্দর। মেঘের সাথে কিছুক্ষণ পরিচয়ে বেশ ভালো বন্ধুর মতো সম্পর্ক গড়ে উঠেছে। আবিয়ার জন্য তার পরিবার যোগ্য একজন মানুষকে পছন্দ করেছে, যা মেঘ বুঝতে পারে। কারানের মধ্যে এমন স্বামী যার ভাগ্যে থাকবে সে ভীষণ সুখী হবে। সত্যি আবিয়া ভাগ্যবতী, তবে সবার ভাগ্যে মনে হয় এত ভালো হয় না। সকলের স্বামী হিসেবে এমন যত্নশীল মানুষ পায় না, কিন্তু নারী মেঘের মতো কপাল পোড়াও। বিমানবন্দর থেকে ফিরে আসার সময় জামাল সাহেব তার জরুরি কিছু কাজ আছে বলে মাঝ রাস্তায় গাড়ি থেমে নেমে যান। শারনীল বেগম সৃষ্টিসহ তালুকদার বাড়ির সকলে গাড়ি করে বাসায় ফিরে যায়। জামাল সাহেব গাড়ি থেকে নেমে অন্য একটা রিক্সা ভাড়া করেন। প্রায় 5 মিনিট পর রিক্সা গিয়ে থামে একটা কবরস্থানের সামনে। জামাল সাহেব রিক্সা থেকে নেমে এরপর কবরস্থানের ভিতরে প্রবেশ করেন। ধীরে ধীরে হেঁটে এগিয়ে যান একটা কবরের কাছে। জামাল সাহেবের দাঁড়িয়ে থাকা কবরের সামনে দেওয়ালে খোদাই করে লেখা রয়েছে, মৃত সাদাত সাহেব, পেশায় একজন ব্যবসায়ী। সাদাত সাহেব এই মানুষটা অন্য কেউ না, উনি মেঘের বাবা, জামাল সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ আর প্রিয় বন্ধু। সাদাত সাহেবের মৃত্যু আজ প্রায় 8 বছর পূর্ণ হয়েছে। জামাল সাহেবের কবরের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখ পানির ফোঁটায় ছলছল করছে। যদিও জামাল সাহেব তার চোখের পানি গড়িয়ে পড়তে দেয় না, কারণ পুরুষ মানুষের কান্না করতে হয় না। জামাল সাহেব নিচু হয়ে হাঁটু গেড়ে বসে যায় কবরের মাটির কাছে। হাত দিয়ে স্পর্শ করে তার বন্ধুর কবরের মাটি। এরপর তার মনের গহীনে লুকিয়ে থাকা কিছু অব্যক্ত কথা বলে ওঠে।
জানিস, সাধারণত তোর মেঘ স্কলারশিপ পড়াশোনা করতে আমেরিকা গিয়েছে। ডক্টরি নিয়ে মেডিকেল পড়াশোনা করছে ও। ভীষণ মেধাবী ছাত্রী। মেডিকেল কলেজের শত শত ছাত্রছাত্রীর মধ্যে তোর মেয়ে সবার প্রথমে হয়েছে। পড়াশোনা খুব মনোযোগ ওর। বড় হয়ে তোর স্বপ্ন পূরণ করতে চাই, ডক্টর হতে চাই। আচ্ছা, কি অদ্ভুত তাই না? তোর সেই 14 বছরের বাচ্চা ছোট মেঘ আজ কত বড় হয়ে গেছে। ওর বর্তমান বয়স 22 বছর। কত তাড়াতাড়ি দিন আর বছর অতিক্রম হয়ে যায়, তাই না? জামাল সাহেব আর বলে ওঠে, মেঘের বয়স যখন 14 বছর, তখন ওর সাথে দেখা হয় আমার ওর চাচির বাসায়। আমায় দেখে তার চাচি পিছনে লুকিয়ে পড়েছিল। প্রথম দেখেছিল তাই চিনতে পারিনি। আমি যখন ওর ভীতু আর ভয়ক্ত চেহারা দেখছি, ভীষণ মায়া কাজ করছে ওর প্রতি, যার জন্য ওকে আমার বাড়িতে নিয়ে আসে। তবে আদ্রিয়ানের সাথে ওর বিয়ে আমি কখনো দিতে চাই না, কিন্তু তখন পুলিশ আর ওর চাচির নোংরা ষড়যন্ত্রের কারণে বাধ্য হয়েছিলাম। তবে এই ভুলটা করে মেঘের জীবন আমি ধ্বংস করে দিয়েছি। আদ্রিয়ানকে মেঘ কখনো দেখেনি, তবু ওর প্রতি মেঘের মনে ভালোবাসা জন্মে নিয়েছে। আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘটা ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু আমি ওকে কষ্ট দিতে চাই না। তবে বাবা হিসেবে অপারগ ছিলাম আমি। তবে তুই চিন্তা করিস না, আমার ভুল সংশোধন করে নিব আমি। মেঘে পড়াশোনা শেষ করে ওর সাথে অন্য কারো বিয়ে দিব। দেখবি খুব সুখী হবে তোর মেঘ। তবে একটাই আফসোস হয়ে থেকে গেল, মেঘকে আমি তালুকদার বাড়ির পুত্রবধূ রূপে দেখতে পারলাম না। এই তালুকদার বাড়ির বড়গিন্নি হিসাবে মেঘের সমান ফিরিয়ে দিতে পারলাম না রে। মেঘকে যদি আদ্রিয়ান ভবিষ্যতে বউ হিসাবে মেনে নিত, কত ভালো হতো, তাই না? আচ্ছা, তুই বল, আমেরিকায় গিয়ে কি মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হবে? আমার পাষাণ ছেলেটাকে নিষ্পাপ মেঘের প্রেমে পড়বে? মেঘ কি সত্যি কখনো তালুকদার বাড়ির বড় বউ হবে? কারানের সাথে গাড়ি করে আমেরিকার রিসোর্টে গিয়ে পৌঁছায় মেঘ, যেখানে আবিহা আর কারানের বিয়ে হবে। মেঘ আর কারান গাড়িতে বসে অনেক কথা বলছে। সত্যি, কারান মানুষটা ভীষণ হাসি খুশি আর ভদ্র। রিসোর্টের সামনে গাড়ি থেমে থাকে। মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সামনে থাকা বাড়ির উপর তার চোখ। সাজসজ্জা আর ডিজাইন দেখে মনে হচ্ছে এইটা বাড়ি নয় এবং রিসোর্ট। মেঘ কারানকে প্রশ্ন করে, কারণ ভাইয়া, একটা বাড়ি নয়, বরং রিসোর্ট মনে হচ্ছে। আমার রিসোর্টের কোনো আসলাম? আভিয়া আর আমার বিয়ের একসাথে এই রিসোর্টই হবে, যার জন্য সম্পূর্ণ রিসোর্ট বুক করা হয়েছে। ওহ, ওকে। মেঘ আর কারান আর কথা বাড়ায় না। তারা রিসোর্টের ভিতরে চলে যায়। বাইরে থেকে রিসোর্টটা যতটা সুন্দর মনে হচ্ছে, ভিতরে থেকে তা আরও বেশি সুন্দর। আমেরিকার রিসোর্ট বলে কথা, সাজসজ্জার ডিজাইন অবশ্যই উন্নত হবে। মেঘ বাড়ির ভিতরে প্রবেশ করে, দরজা দিয়ে ভিতরে ঢোকে। আবিয়া সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে। সে ছুটে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘও এতদিন পর তার বন্ধুকে দেখে আবেগপূর্ণ হয়ে যায়, তাই আবিহাকে জড়িয়ে ধরে। আবিহা বলে, মেঘ, তুই জানিস তোকে আমি কত মিস করছি। আমেরিকায় চলে আসার পর তোর কথা সবসময় মনে পড়তো। আই মিস ইউ মাই বেস্ট টু। মেঘও আবিহাকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ টু আবিহা। তুই চলে আসার পর ফ্ল্যাটে আমার একা একা লাগতো, কারোর সাথে কথা বলার সুযোগ ছিল না। তবে এখন কিন্তু এত তাড়াতাড়ি আমি যাব না। তোর বিয়ের সব অনুষ্ঠান এনজয় করব। আমার বেস্টুর বিয়ে বলে কথা, তুই যেতে চাইলেও তোকে যেতে দিব না। যতদিন না পড়াশোনা শেষ হবে ততদিন তুই আমার সাথে থাকবি। এরপর তোকেও আমেরিকার কারণও রাজপুতের সাথে বিয়ে দিয়ে এখানকারই আমার কাছেই রেখে দিব। বিয়ের কথা শুনে মেঘের মুখে ফ্যাকাশে হয়ে যায়। ছেঁচড়ে পাতায় আদ্রিয়ানা নামক নামটা আবার ধরা দেয়। বিয়ে শব্দটা কি সত্যি মেঘের জীবনে আসে? সংসার, স্বামীর সুখ, এইসব সকল নারীর ভাগ্যে থাকে। আর মেঘের ভাগ্য তো অবশ্যই নাই। মেঘ কেমন অন্যমনস্ক হতে দেখে আবিহা বলে, আচ্ছা, এখন চল তোর রুমে যাই। অনেক সময় বিমানে জার্নি করে এসেছিস, তুই হয়তো টায়ার্ড ফিল করছিস। আবিহার কথায় মেঘ সম্মতি জানায়। সত্যি তার এখন বিশ্রাম দরকার। আমেরিকায় আসবে বলে কাল সারা রাত ঘুম হয়নি, আর সকাল থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখা সহ ফ্ল্যাটে করে এতক্ষণ আসার কারণে সারাদিন একবার ঘুমাতেও পারেনি। মেঘ আর আবিয়া সিঁড়ি দিয়ে উপরে চলে যায়, আর কারান মুখ ঘুমরা করে দাঁড়িয়ে থাকে। তার বউ বন্ধুকে পেয়ে তাকে ভুলেই গেছে। বেচারা কারান কী আর করবে। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকার পর সেও তার রুমে চলে যায়।
অন্যদিকে আমেরিকায় এমসিসি হাসপাতালে ওটির মধ্যে অপারেশন করে যাচ্ছে আদ্রিয়ান। বিকেলে তার মেয়েকে রিসিভ করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে হাসপাতাল থেকে কল আসে ইমার্জেন্সি, সেখানে যেতে অপারেশন করতে হবে। খুব জরুরি প্রয়োজনে এখন তার হাসপাতালে। আদ্রিয়ান আর কী করবে, বাধ্য হয়ে হাসপাতালে চলে আসে। তবে আসার সময় কারানের বলে মেয়েকে রিসিভ করে বাড়ি নিয়ে যেতে। তার জরুরি অপারেশন রয়েছে, যার জন্য সে যেতে পারবে না। প্রায় 5 মিনিট পর অপারেশন শেষ করে ওটি থেকে বের হয় আদ্রিয়ান। এরপর কিছু সময় বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে তার কেবিনে চলে যায়।